সে কারণে আমার ক্লাস 1, 2, 3 পড়া হয় নাই। বুদ্ধিমত্তা হোক বা যেভাবে হোক, সততা দেখে হোক, উনি ইন্টারেস্টেড হলেন যে ছেলেটার তো লেখাপড়া করা উচিত। তা আমাদের দুঃসম্পর্কের আত্মীয় আমার ভাইকে বললেন যে ওকে স্কুলে ভর্তি করে দিস না কেন, বাড়িটা আসলে জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়ার কারণে আমরা বাস্তুহীন তখন আত্মীয় স্বজনের বাসায় থাকতাম এদিক ওদিকে। আমি পড়াশোনার প্রথম দিকে মনে করতাম যে হয় একজন কেরানি হব, না হয় একজন আমলা হব। সরি, উনি আমাকে ডেকে বললেন, মোস্তফা তোমার মায়ের ক্যান্সার হয়েছে। ওই ফাইনাল ইয়ারে থাকতেই মা বলল যে ওই মেয়েটাকে আমার বউ করে আনবো। তা দিয়া শেষ হলে মা বলল যে বাবা ইঞ্জেকশন শেষ হয়েছে? ওকে, হ্যাঁ শেষ হয়েছে। শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি মা নাই। কেমোথেরাপি দিয়েই কমপক্ষে 50% ক্যান্সারে আপনার নিরাময় করা যায়। আমি কিন্তু করোনার মধ্যেও একদিনও অফিসও বাদ দিই নাই, আমার চেম্বারও আমি বাদ দিই নাই। অনেক ডাক্তার মানুষকে সময় দেয় না এবং কথা শুনতে চায় না, অনেক সময় ধমক দিয়েও বসে। কেউ কেউ মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে, দোয়া করে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সিনথিয়া আফরিন, একজন রেডিয়েশন অনকোলজিস্ট। সকলকে স্বাগতম জানাচ্ছি রেনাটা ক্যান্সার কেয়ার নিবেদিত স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট দি ডক্টরস ডায়েরির একটি অত্যন্ত স্পেশাল এপিসোডে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একজন ক্যান্সার চিকিৎসকের জীবনটা আসলে কেমন? কেননা মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো হাজারো ক্যান্সার রোগীদেরকে জীবনের পথে ফিরিয়ে আনতে তাদের কতটা মানসিক সংগ্রাম এবং হৃদয়ের গভীরতা ধরে রাখতে হয়। আজ আমরা কথা বলবো এমনই একজন ক্যান্সার চিকিৎসককে নিয়ে, যার জীবন কথা, চিকিৎসা দর্শন এবং দীর্ঘ অভিজ্ঞতা শুধুমাত্র তার রোগীদেরই নয়, আমাদের মতো চিকিৎসকদেরও পথ দেখায়। তিনি আর কেউ নন, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর SK গোলাম মোস্তফা স্যার, যিনি প্রাক্তন পরিচালক এবং অধ্যাপক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, ঢাকা, এবং বর্তমানে রয়েছেন মহাখালী জেনারেল হাসপাতালে। তাহলে চলুন আজকের অনুপ্রেরণাদায়ক এপিসোডটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে স্যার শৈশবের পড়াশোনা এবং বড় হওয়া, কখনো কি চিন্তা করেছিলেন যে ভবিষ্যতে একজন ক্যান্সার বিশেষজ্ঞ হবেন? আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি ক্যান্সার বিশেষজ্ঞ হওয়া তো অনেক দূরের কথা, একজন ডাক্তার হবে এই চিন্তাও ছোট সময় ছিল না। আচ্ছা স্যার। কারণ আমি খুব সাধারণ ঘরের একজন ছেলে। আমার বাবা কৃষক ছিলেন, আমার 5 ভাই 1 বোন। তো বড় 2 ভাই ব্যবসা করতেন, আমাদের স্থানীয় বাজারে দোকান ছিল। আর সেজ ভাইটা উনি ইঞ্জিনিয়ার হয়েছিলেন। আর আমার বড় উনি বিদেশে চলে গিয়েছিলেন, বিদেশ থেকে পরে এসে দেশে এসে এখন কিছুই করেন না, মোটামুটি ব্যবসার পাতি নিয়ে আসেন। জি স্যার। আর আমি সবচেয়ে ছোট। তো আমি যখন ছোট তখন আমার ইমিডিয়েট বড় যার কথা বললাম, উনি প্রাইমারি স্কুলে যেতেন, ওনার সঙ্গে আমি মাঝে মাঝে যেতাম আমাদের গ্রামের স্কুলে। তো তখন লেখাপড়ার প্রতি একটা আগ্রহ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে আনুষ্ঠানিক লেখাপড়া হয়ে ওঠে নাই। কারণ হচ্ছে যে আমার বড় ভাইটা খুব অসুস্থ হয়ে পড়ে এক সময়, ওনার যক্ষা হয়েছিল। ওনার দোকানটা বসার জন্যে অল্টারনেটিভলি আমাকেও বসতে হতো। আমি তখন অনেক ছোট, তো সে কারণে আমার ক্লাস 1, 2, 3 পড়া হয় নাই। আচ্ছা স্যার। তো আমি কিভাবে ওইটুকু লেখাপড়া শিখলাম? এইটুকু লেখাপড়া শিখেছিলাম আমার চাচাতো ভাই আমাদের দোকানে বসে এক মাস্টারমশাইয়ের কাছে পড়তেন। আচ্ছা স্যার। মাস্টারমশাই তাকে পড়াতেন। তো আমি শুনে শুনে আমার বেশ আগ্রহ লাগতো, আমি মাঝে মধ্যে একটু বই টই দেখাশোনা করতাম। তো আমাদের স্কুলে ওই আমাদের কাশিয়ানী GC পাইলট হাই স্কুল, উপজেলা সদরে, ওখানকার একজন টিচার, ওনার নাম করতে হয় অবশ্যই আমাকে, আব্দুল মাজেদ খান। উনি মরহুম, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক।
উনি কেন যেন আমার প্রতি আমার বুদ্ধিমত্তা হোক বা যেভাবে হোক সততা দেখে হোক উনি ইন্টারেস্টেড হলেন যে ছেলেটা একটু লেখাপড়া করা উচিত। তা আমাদের দুঃসম্পর্কের আত্মীয় আমার ভাইকে বললেন যে ওকে স্কুলে ভর্তি করে দিস না কেন, আচ্ছা আচ্ছা স্কুলে ভর্তি করে দে। তো তখন আমার বেশ একটু বড় হয়েছি, বয়স হয়ে গেছে, আচ্ছা জি স্যার 1-2-তে পড়ার মতো বয়স না। আচ্ছা তখন একবারে আমি ক্লাস 4-এ ভর্তি হলাম। আচ্ছা স্যার ক্লাস 4-এ স্যার একবারে ক্লাস 4-এ। তা ক্লাস 4-এ ভর্তি হয়ে মোটামুটি পরীক্ষা দিলাম। তো আমি ওইবার পরীক্ষায় আমি 3rd হলাম। আচ্ছা স্যার তো আমার মনটা একটু খারাপ। তো ভাইয়েরা বললো যে ঠিক আছে সামনে ভালো করবা। আচ্ছা স্যার পরবর্তীতে আমি আর কখনো সেকেন্ড হই নাই, আচ্ছা আমি বরাবরই ফার্স্ট হয়েছি স্কুলে যতদিন ছিলাম। তখন আমাদের পরীক্ষা যখন এসএসসি পরীক্ষা হবে জি স্যার 1971 সালে, আচ্ছা স্যার তখন তো দেশে জি বিশৃঙ্খলতা, স্যার জি স্যার মুক্তিযুদ্ধ লেগে গেল। জি স্যার তা আমাদের পরীক্ষা দেওয়া হলো না, ওই বছর পরীক্ষা হয়নি। আচ্ছা, 71 সালে যারাও পরীক্ষা দিয়েছিল তাদেরটা ক্যান্সেল হয়ে গেছিল। আচ্ছা তো আমরা মুক্তিযুদ্ধে আমার ভাই বড় ভাই চলে গেল, সেজ ভাই। তো আমরা 2 ভাই থাকলাম। কিন্তু পরবর্তী সময়ে আমাদেরকে রাজাকার যাই বলেন সবাই মিলে ওই আমাদের বাড়িটা আসলে জ্বালিয়ে দেয়। আচ্ছা স্যার আচ্ছা জ্বালিয়ে দেওয়ার কারণে আমরা বাস্তুহীন, তখন আত্মীয় স্বজনের বাসায় থাকতাম, এদিক ওদিকে লেখাপড়া আর হতো না। জি স্যার তারপর দেশ যখন স্বাধীন হলো, 16ই ডিসেম্বর যখন বিজয় হলো, তখন পরবর্তী প্রথম পরীক্ষা এসএসসি পরীক্ষা জি স্যার বাংলাদেশ হওয়ার পরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলাম। আচ্ছা স্যার তো আমাদের সব টিচারদের ধারণাই ছিল, ও এর মাঝে বলে রাখি জি স্যার যে আমি ক্লাস 5-এ উইথ মেরিট আচ্ছা স্কলারশিপ পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ স্যার হ্যাঁ, ওইটাকে বলে রেসিডেন্সিয়াল মেরিট। আচ্ছা আচ্ছা জি স্যার আমাকে ওই হোস্টেল ফ্রি যেটা, আচ্ছা আচ্ছা জি স্যার সেই সুবাদে আমার স্কুলে খুব একটা খরচ লাগতো না, আমাকে তো একদম ফ্রি করে দিল। জি স্যার টিউশন ফি লাগতো না, শুধু পরীক্ষার ফি ছাড়া। বই কেনার জন্য বছরে টাকা দিত, এবং যে টাকা দিত যথেষ্ট মোটামুটি। এরপরে আমার বড় ভাইটা সে ওই যে পড়াশোনা বাদ দিয়ে বসেছিল যে, জি স্যার সে আমার সঙ্গে 6-এ গিয়ে ভর্তি হলো। আচ্ছা স্যার একসঙ্গে 2 ভাই গিয়েছেন। পড়াশোনা শুরু করলাম তখন। জি স্যার তখন তো 8-এ পরীক্ষা দিলাম। 8-এ আমার স্কলারশিপ হলো, তবে রেসিডেন্সিয়াল না, নর্মাল স্কলারশিপ। তখন স্কলারশিপ কম লোককে দেওয়া হতো সরকারিভাবে, আচ্ছা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হতো। তো আমি স্কলারশিপ পেলাম। স্কলারশিপ পেয়ে তো আমার তো বেতন লাগতো, 2 ভাই পড়তাম। আর পরে স্বাধীনতার পরে পরীক্ষা দিলাম যেটা এসএসসি দিলাম। টিচারদের ধারণা আগে থেকে ছিল যে আমার একটা পজিশন থাকবে বোর্ডে, কিন্তু সেটা সম্ভব হয় নাই। কারণ ওই যে তখন যুদ্ধ বেঁধে গেল, জি স্যার জি স্যার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার ফলে আমার যে নিজের তৈরি নোট ছিল, জি স্যার আমি বিভিন্ন বই পড়ে নিজে একটা নোট করতাম আচ্ছা স্যার লেখার জন্য। জি স্যার কারণ আমার থেকে আমার সেকেন্ড বয় যে ছিল, জি স্যার আমার ক্লাস সেকেন্ড বয়, সে 50-60 মার্ক কম পেয়ে সেকেন্ড হতো। আচ্ছা স্যার 2, 4, 5, 10 মার্ক নেই। আচ্ছা স্যার তা সবাই একটা ধারণা ছিল যে আমি বোর্ডে একটা হয়তো প্লেস টেস্ট করবো। তখন প্লেসের সিস্টেম ছিল, 20 জন প্লেস করতো, 20 জন প্লেস করতো। তো আমার বইটই আসলে নোট ছিল না, পরে যা ছিল এর কাছ থেকে ওর কাছ থেকে বন্ধুবান্ধবের কাছ থেকে নিয়ে এসে পড়ে কোনো রকম পরীক্ষা দিলাম। তো আমাদের স্কুল থেকে 5 জন ফার্স্ট ডিভিশন পেল, 5 জন। এরপরে তো কলেজের পর্যায়ে তো আমাদের এলাকাতেই একটা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, এক ধনাঢ্য ব্যক্তি, ওনার নাম আব্দুল খালেক সাহেব। এই কাকরাইল মোড়ে ওনার বিল্ডিং ছিল, ফরিদপুর ম্যানশন। উনি কলেজ দিলেন, কলেজ স্কুল দিলেন। তো ওখানে ভর্তি হতে বললো সবাই। তো আমার ভাইয়েরা রাজি হলো না, আর আমারও ইচ্ছা ছিল না। বললো যে নতুন কলেজ কি হবে না হবে। তা আমি খুলনা চলে গেলাম। খুলনা গিয়ে বিএল কলেজে ভর্তি হলাম।
বিএল কলেজে ভর্তি হয়ে ওখানে ইন্টারমিডিয়েট হোস্টেলে ঠিকমতো এখন বাড়ির থেকে ঠিকমতো টাকা পাঠাতে পারতো না, আচ্ছা স্যার, আচ্ছা। যার ফলে কিছুদিন থাকতাম, কিছুদিন আবার বাড়িতে এসে থাকতাম। জি স্যার। এইভাবে থাকার ফলে হলো কি আমি আমার ফোর্থ সাবজেক্টটা ছেড়ে দিতে হলো। আচ্ছা স্যার। ফোর্থ সাবজেক্ট ছিল ম্যাথমেটিক্স। তো আচ্ছা। ম্যাথমেটিক্সটা এত রেগুলার ক্লাস না করলে, জি স্যার, রেগুলার জি স্যার। প্র্যাকটিস না করলে জি এটা ভালো করা যায় না। আচ্ছা স্যার। এই জন্য আমি ফোর্থ সাবজেক্ট ছেড়ে দিয়ে 3 সাবজেক্ট নিয়ে আমি এইচএসসি পরীক্ষাটা দিলাম। আচ্ছা স্যার। দেওয়ার ফলে দেখা গেল যে ফার্স্ট ডিভিশনই হলো না, সেকেন্ড ডিভিশন হয়ে গেল। আচ্ছা স্যার। তো তখন সুযোগ ছিল যে সেকেন্ড একটা অন্তত ফার্স্ট ডিভিশন থাকলে, একটা সেকেন্ড ডিভিশন থাকলে মেডিকেলে ভর্তি হওয়া যায়, পরীক্ষা দেওয়া যায়, মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেটাই হোক। এর মধ্যে বলে রাখি, আমার যে সেজো ভাই যিনি ইঞ্জিনিয়ার হয়েছিলেন, জি স্যার। ওনার এসএসসিতে পরীক্ষায় একটা সাবজেক্টে খুব খারাপ হওয়ার কারণে উনি থার্ড ডিভিশন পেয়ে যায়। আচ্ছা স্যার। ওনার ইচ্ছা ছিল মেডিকেলে পড়া, বা আমাদের ফ্যামিলির ইচ্ছা ছিল যে একজন লোক আমাদের ফ্যামিলি থেকে চিকিৎসক হোক, ডাক্তার আচ্ছা হোক। স্যার। জি স্যার। আমি পড়াশোনার প্রথম দিকে মনে করতাম যে হয় একজন কেরানি হব, না হয় একজন আমলা হব, আচ্ছা স্যার। এরকম কিছু একটা হব বা টিচার জি হব। স্যার। আচ্ছা স্যার। তো কিন্তু ফ্যামিলির ইচ্ছা ছিল যে একজন চিকিৎসক একজন আমাদের চিকিৎসক ফ্যামিলি হবেন, থেকে হলে জি স্যার। ভালো হয়। তো উনি চলে গেলেন, ওনার ভালো লেখাপড়া হলো না, পরে উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলেন, করে উনি পরে ভালো একটা জব করছেন উনি। তখন উনি রেলওয়েতে পরীক্ষা দিলেন, সিলেক্ট হলেন। আচ্ছা। উনি অবদাতে পরীক্ষা দিলেন, সিলেক্ট হলেন, অবদা পাওয়ারে। তো পাওয়ারে যোগদান করলেন, যোগদান করে উনি তো উনি যখন যোগদান করেন, উনি যখন লেখাপড়ান তখন আমিও লেখাপড়া করি। আচ্ছা স্যার। তখন সংসারে খুব সাপোর্ট দেওয়ার মতো মানে ক্ষমতা জি স্যার। খুব কম ছিল আচ্ছা স্যার। ভাইদের। আচ্ছা স্যার। তো বাবার জমি বিক্রি করে আচ্ছা স্যার। আমাদেরকে দুইজনের পিছনে এই লেখাপড়া খরচ জোগাতেন। আচ্ছা। তো এইভাবে আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে প্রথম মেডিকেলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিব। জি স্যার। তো আমাদের এক আত্মীয়, দুঃসম্পর্কের আত্মীয় মানুষে যা বোঝে আর কি, আমার ফ্যামিলি যা বুঝলো যে উনি খুব একটা হেল্প করতে পারবেন। উনি ময়মনসিংহ মেডিকেল কলেজের গাইনোকোলজির একজন প্রফেসর ছিলেন, নাম করা মুখলেসুর রহমান। ওনার কাছে পাঠালেন যে উনি হেল্প করবেন ভর্তিতে। উনি তো হেল্প করলেনই না, আচ্ছা আচ্ছা। উনি যা ব্যবহার করলেন তাতে আমার মনটা খুব ছোট হয়ে গেল। ওখানে হোস্টেলে থেকে আমাদের এক পরিচিত লোক, ওনার হোস্টেলের রুমে থেকে আমি পরীক্ষা দিয়ে আসলাম, কিন্তু চান্স হলো না ওবার। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি ঝিনাইদা কেসি কলেজে, ওখানে বিএসসিতে ভর্তি হলাম, যে ঠিক আছে না হয় অনার্স করি, মাস্টার্স করি, তারপর যা হবে। তো ওখানে ভর্তি হয়ে আমি চুপি চুপি আমি আবার একটু প্রিপারেশন নিতে থাকলাম মেডিকেলের নেক্সট পরীক্ষার জন্য। কাউকে জানাইনি, গার্জিয়ানদেরকে জানাইনি। তো ওই সময় ভাগ ছিল যে কোন ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে কোন মেডিকেলে পরীক্ষা দিবে। আচ্ছা স্যার। তা আমাদের ফরিদপুর, তখন ফরিদপুর জেলা, তখন তো 17টা জেলা ছিল, পরে না 64 হলো তো পরে। জি স্যার। তো ফরিদপুর জেলা নির্ধারিত ছিল সলিমুল্লাহ মেডিকেল কলেজে পরীক্ষা দিতে হবে। আচ্ছা স্যার। তো আমার এক আত্মীয় ছিলেন, উনি মিরপুরে থাকতেন, ওনার বাসায় এসে আমি প্রিপারেশন নিয়ে একা একা গিয়ে বাসে করে মিরপুর থেকে উঠে সদরঘাট নেমে ওখান গিয়ে তা পরীক্ষা দিলাম। জি স্যার। পরীক্ষা দিয়ে কেউ জানে না, চলে গেছে আমি আবার জায়গার মতো। পরে যখন রেজাল্ট বেরোলো তখন তো 8টা মেডিকেল কলেজ ছিল, আপনি জানেন, সরকারি আর বেসরকারি কোনো মেডিকেল কলেজ তখন হয়নি। আচ্ছা স্যার। তখন 8টা মাত্র সরকারি মেডিকেল কলেজ ছিল। তার মধ্যে পরে যদি রেজাল্ট বেরোলো যখন পেপারে, দেখা গেল আমার রেজাল্টটা আছে পেপারে। আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সেটা বরিশাল মেডিকেল কলেজে। আচ্ছা স্যার। তা আমার সাথে যে আমার বন্ধুটি ছিলেন, সেও প্রথমবারে চান্স পায়নি, কেন জানি না, সেও আমার সঙ্গে বরিশাল মেডিকেল কলেজে চান্স পেল, শরফুদ্দিন আহমেদ।
আপনারা চিনবেন, চক্ষু জি স্যার, বিশেষজ্ঞ, অবশ্যই। হ্যাঁ, জি স্যার, অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ, স্যারকে অবশ্যই চিনি স্যার। জি স্যার। ই ইজ ভেরি নন পারসন। আচ্ছা আমরা এক স্কুলে পড়তাম, আচ্ছা স্যার। আমার সেকেন্ড বয় ছিল। তো পরবর্তী সময়ে আমরা চলে গেলাম মেডিকেল কলেজে। গিয়ে সিট তো কোথাও পাই না, জি স্যার। আত্মীয় স্বজন তো নেই হ্যাঁ স্যার। একদমই। কোথায় আমরা ফরিদপুর হলো, কোথায় বরিশাল, জি স্যার। সে সমুদ্রের পাড়ে। তো আমাদের একজন পরিচিত এলাকার এক ভাই পড়তেন ওখানে, ওনাকে বলে কেউ কোনো রকমে অ্যানাটমি হলের উপরে জি স্যার। একটা বাথরুম ছিল ওদিকে, আর পাশে একটা রুম বোধহয় স্টোর রুমের মতো খালি ছিল। আচ্ছা স্যার। সেখানে স্যার তো বললো যে তোমরা দুজনে মিলে ওই রুমে থাকো। আচ্ছা স্যার। তো রুমটা এত বাজে ছিল যে পাশে ছিল সব টয়লেট, জি স্যার। হ্যাঁ। যত দুর্গন্ধ জি স্যার। সব রুমে আসতো। আর নিচতলা হচ্ছে লাশ কাটা রুম, আচ্ছা স্যার। নিচে হলো my নিচে God, লাশ হ্যাঁ। কাটা রুম, জি স্যার। উপরে থাকতাম। তো প্রথম তো ভীষণ ভয় পেতাম। জি স্যার, অবশ্যই ভয় পাওয়ার রাতে কথা। কি যেন ডাকতো একটা, জি স্যার। ওই খেকশিয়াল জাতীয় জিনিস বা কোনো কিছু আচ্ছা আচ্ছা। এই প্রাণী। তো ঘুম ভয়ে আসতো না। আচ্ছা স্যার। আর যদি একজনের বাথরুম লাগতো, প্রয়োজন হতো টয়লেটে যাওয়ার, জি স্যার। তা আর একজনকে তুলে নিতাম। আচ্ছা আচ্ছা স্যার। সর্বদিন তুই একটু আয়, আমি একটু আচ্ছা, আচ্ছা, টয়লেটে যাব। আর নয় ও ডাক্তার মোস্তফা তুমি একটু বসো, আমি একটু টয়লেটে যাব। জি স্যার। এই করে প্রায় 1-2 বছর চললো। জি স্যার। তারপরে গিয়ে একটা হোস্টেল তৈরি হলো, 3 নম্বর হোস্টেল। জি স্যার। ওই হোস্টেলে আমরা সিট পেলাম পরে। আচ্ছা স্যার। সিট পাওয়ার পরে ওখানে চলে গেলাম। কিন্তু ওখানেও খুব ভালো ইয়ে ছিল না, থাকার অ্যারেঞ্জমেন্ট, খাওয়া টাওয়া বেশ একটু কষ্ট প্রথম দিকে ছিল। থার্ড ইয়ারে উঠে পরে একটু ভালো সিট পেলাম 1 নম্বর হোস্টেলে। তখন পড়াশোনা মোটামুটি ভালোভাবে চললো। তো এটা হলো মেডিকেল পর্যন্ত আচ্ছা স্যার। আমার প্রথম পর্যায়ের কথাবার্তা। আচ্ছা স্যার। স্যার, আপনার এই জীবন যুদ্ধের যে গল্পটা আমরা শুনলাম স্যার, এটা আসলে স্যার গল্পের মতো শোনাচ্ছে, কিন্তু এটা যে একটা বাস্তব একটা জীবনের গল্প, এটা আসলে স্যার কত যে আমাদের চিকিৎসককে অনুপ্রেরণা দিবে স্যার, মানে এটা আসলে চিন্তার বাহিরে স্যার। আপনি অনেক কষ্ট করেছেন স্যার। স্যার, আমার পরবর্তী যেটা জানতে চাই স্যার, যে পরিবার আমাদের সকলের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। তো পরিবারে স্যার আমাদের পিতামাতা, তাদের আসলে একটা অনুপ্রেরণা সবসময়ই থাকে, দোয়া থাকে। তো আপনার স্যার এই যে এখন মেডিকেলে স্যার ভর্তি হলেন, এরপরে যে স্যার ক্যান্সারের চিকিৎসক হিসেবে যে আপনি উন্নীত হয়েছেন, এর ব্যাপারে স্যার আপনার পিতামাতার কি ভূমিকাটা ছিল স্যার? পিতামাতা আসলে ওরকম ক্ষমতা ছিল না। আমি তো ছোট সময় যখন ওই যে লেখাপড়া করতাম না, তখন তো আমি মাঠে গরু নিয়ে যেতাম। আচ্ছা স্যার। আচ্ছা। বাবার সাথে, বাবা চাষ করতেন, আমি অন্য গরুগুলোকে ঘাস খাওয়াতাম, ঘাস খাওয়ায় বাড়িতে নিয়ে যেতাম। আবার বাড়িতে গিয়ে আমার কোনো বোন ছিল না। আচ্ছা স্যার। একেবারে একটা বোন আছে ছোট, অনেক, আমারও 10 বছর ছোট। আচ্ছা স্যার। তো বোন না থাকায় মাকে সাহায্য করার কেউ ছিল না। আচ্ছা স্যার। আমি ওই মায়ের পাশে বসে হয় পেঁয়াজ কেটে দিতাম, জি স্যার। না হয়তো রসুন ছুলে দিতাম, আচ্ছা স্যার। যা বলতো মা সেটা করতাম। তো এভাবে বাপ মার সাহায্য ওইভাবে তেমন কিছু পাওয়া যায়। তবে অনন্ত দোয়া ছিল। জি স্যার। দোয়া ছিল যে যাতে আমি আমরা ভালো থাকি, ভালো থাকতে পারি, এই দোয়া ছিল। এবং প্রচণ্ড চেষ্টা ছিল, আচ্ছা স্যার। যার জন্য বাবা কিন্তু শেষ পর্যন্ত তার ধানের জমি, জি স্যার। তারপরে আমাদের একটা আমের বাগান ছিল, বাগানটা এগুলো সব বিক্রি করে দিয়েছিল আচ্ছা স্যার। আমাদের লেখাপড়ার জন্য। আচ্ছা স্যার, আমি যেটা জানতে চাচ্ছি এবার সেটা হচ্ছে যে স্যার মেডিকেল লাইফ, এটা হচ্ছে স্যার প্রত্যেকটা চিকিৎসকের মানে জীবনে যে মেডিকেল লাইফ আমাদের অনেক সময় অনেকভাবে অনুপ্রেরণা দেয়, আবার অনেক ঘটনা আছে যেগুলো আমরা বারবার মনে করি। তো আপনার মেডিকেল জীবনের এমন কোনো ঘটনা কি আছে যেটা আপনার এখনো মনে পড়ে? মেডিকেল লাইফের সবচেয়ে যেটা আমি প্রথমে বললাম, আসলে আমাদের যে প্রথম যে থাকা, জি স্যার, এবং লাশ কাটা ঘরের উপরে থাকা, জি স্যার, এটা স্যার আসলে এটা জীবনে ভোলার চিন্তার মতো না বাহিরে স্যার, এটা আসলে চিন্তা করার আর মতো না। লাশ কেটে জি স্যার। পরীক্ষা করে যখন
দুপুরে খাবার খেতে যেতাম, জি স্যার, জি স্যার, ওই যে গন্ধটা, তখন তো বুঝলাম না কিসের গন্ধ, জি স্যার, ওটা তো বোধহয় ফরমালিনের গন্ধ ছিল। আচ্ছা স্যার, ওই গন্ধ কোনোভাবেই কোনো সাবান দিয়েই দূর করা যেত না। গন্ধ নিয়ে খেতে খুব কষ্ট হতো। আচ্ছা স্যার, তো এবং প্রথম দিকে খাওয়া দাওয়া মুখে তুলতেই পারতাম না এই গন্ধের জন্য। জি স্যার। স্যার মেডিকেল লাইফ শেষ, এরপরে স্যার যে চাকুরি জীবন, তো আমাদের ডাক্তারদের জীবনে যখন কেউ পাশ করে, এমবিবিএস পাশ করার পরে সে যখন চাকুরি জীবনে উন্নীত হয়, তখন তার যে সংগ্রাম এবং যে বাস্তবতা, এটা স্যার আপনার ক্ষেত্রে কেমন ছিল? না, আমার জীবনে মেডিকেল আমি রেগুলারই পাস করেছি। আচ্ছা স্যার, আমাদের মেডিকেল সাবজেক্টে ফেল করার ঘটনা অনেক আছে, জি স্যার, সাপ্লিমেন্টারি অনেকেই জি পায়, স্যার, পরবর্তী আবার ব্যাচের সাথে সাপ্লি দেয়। জি স্যার, যেমন আমার বন্ধুটিও কিন্তু সাপ্লি পেয়েছিল, পরে আচ্ছা আচ্ছা, সাপ্লিমেন্টারি দিয়ে পরে ওখানেই থেকে যায়, চক্ষুর উপর ট্রেনিং করে। কিন্তু আমরা যারা রেগুলার পাস করলাম, জি স্যার, আমাদের ঢুকতেই হয়েছিল বন্ড দিয়ে যে কমপক্ষে 2 বছর সরকারি চাকরি করিতে আচ্ছা, বাধ্য ঠিক আছে। থাকিব, আচ্ছা স্যার, আচ্ছা, তা নাহলে ভর্তি নিবে না। আচ্ছা আচ্ছা, তো আমাদের পাশ করার সাথে সাথে আমাদের অনারারি মেডিকেল অফিসারের হিসাবে পোস্টিং দিয়ে দেয়, অ্যাসিস্ট্যান্ট সার্জন, যেটা আচ্ছা, স্যার। অ্যাসিস্ট্যান্ট সার্জন। আমাদের ছিল তো আপনি জানেন যে বিসিএস ক্যাডারের যে জি, স্যার। প্রাথমিক স্টেপটা, জি, তার স্যার। থেকে 2টা ইনক্রিমেন্ট সহ আমাদের ফার্স্ট পেমেন্টটা হয়। আচ্ছা আচ্ছা, জি স্যার। কারণ তখন 750 টাকা ছিল হলো বিসিএস করে প্রথম ঢুকলে, আচ্ছা স্যার, 750 টাকা। 750 টাকা। আচ্ছা স্যার, সে ম্যাজিস্ট্রেটই হোক আচ্ছা বা স্যার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হোক বা মেডিকেল ডাক্তারি হোক স্যার। অ্যাসিস্ট্যান্ট সার্জনই হোক। আচ্ছা জি স্যার, তো অ্যাসিস্ট্যান্ট সার্জন। আর আমরা শুরু করলাম 850 টাকা দিয়ে। আচ্ছা স্যার, 850 টাকা তখন বেতন পেতাম, তার সাথে হাউস অ্যালাউন্স ধরেন 40% বা 50%, আগে 40%ই ছিল। আচ্ছা, আমাদের 3 মাস অনারারি করার পরেই, অনারারি সার্ভিস করার পরে আমাদের পোস্টিং দিয়ে দেয় উপজেলা। আচ্ছা স্যার, তা আমার প্রথম পোস্টিং হয়, প্রথম এবং শেষ আমি একটা উপজেলায় চাকরি করছি। আচ্ছা স্যার, এটা হচ্ছে ফরিদপুর জেলারই ভাঙ্গা উপজেলা। আচ্ছা স্যার। ভাঙ্গা উপজেলা নিশ্চয়ই চিনবেন। জি স্যার, হ্যাঁ, ভাঙ্গা উপজেলা স্যার। হ্যাঁ, ভাঙ্গা, এখন তো ভাঙ্গা উপজেলা আমার পোস্টিং হয় এবং আমার ওয়াইফেরও হয় একই সঙ্গে, আচ্ছা স্যার, দুজনেরই হয়। তখন আমাদের আপনার এর মাঝে আমার ফ্যামিলির কথাটা একটু হ্যাঁ, অবশ্যই একটু স্যার। বলতে হয় হ্যাঁ, জি স্যার, যে অবশ্যই স্যার। আমার মা অসুস্থ হয়েছিলেন। আচ্ছা, আচ্ছা স্যার, আমার মা অসুস্থ হয়েছিলেন মানে ওনার ব্লাড ক্যান্সার হয়েছিল, আচ্ছা আচ্ছা, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, আচ্ছা স্যার, আপনি জানেন। তো তখন নিয়ে দেখলাম আমাদের প্রফেসর শামসুল ইসলাম স্যার, সো কাইন্ড অফ হিম, আচ্ছা, খুব ভালো লোক। আচ্ছা, সরি, না উনি স্যার, আমাকে কোনো ডেকে সমস্যা নেই বললেন, স্যার। জি স্যার, মোস্তফা তোমার মায়ের ক্যান্সার হয়েছে। আচ্ছা স্যার, আমি তো এক উপরওয়ালা ছাড়া বাঁচানো কেউ নাই। জি স্যার, তখন তো এত এত জি ওষুধ, স্যার, এত ওষুধ তো এত স্যার তখন টেকনোলজি ছিল না ডেভেলপ স্যার। করে নাই জি তখনও, স্যার, জি আর স্যার, এত মলিকুল, এখন যত মলিকুল আছে ক্যান্সারের জন্য, জি স্যার, এগুলো ছিল না তখন। একমাত্র ট্যাবলেট মাইলেরান, আচ্ছা স্যার, মাইলেরান ট্যাবলেট উনি দিলেন যে এটা খেতে দাও। তো তারপরে পরীক্ষা কয়েকদিন থেকে আমার এক বান্ধবীর রুমে কয়েকদিন থেকে তারপরে বাড়িতে গেল। আচ্ছা স্যার, তো আমার বান্ধবীটা খুব যত্ন করছিল মাকে। আচ্ছা স্যার, আমরা একসাথে পড়াশোনা করতাম। আমাদের তো জানেন লাইব্রেরিতে জি স্যার, ব্যাস ওয়াইজ পড়তে জি হয়, স্যার, জি স্যার, তা না হলে মেডিকেল জি স্যার, মনে হ্যাঁ, তো থাকে আসলে না। হ্যাঁ, জি স্যার, হ্যাঁ, হ্যাঁ, জি স্যার, একজন পড়ে আর একজন শুনে, আবার বলতে হয়, আবার করতে হয়। তো সে খুব কাছের ছিল, তার কাছে রাখলাম। তারপরে বাড়িতে চলে গেল। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে 1981, আচ্ছা স্যার, কিন্তু আমাদের কিছু ছেলেপেলে যারা একটু লেখাপড়া কম করতো বা খেলাধুলা বা অন্যভাবে ব্যস্ত থাকতো বেশি, আচ্ছা স্যার, জি স্যার, তারা আন্দোলন করলো, না আমাদের প্রস্তুতি নাই, আমরা ডিসেম্বরে পরীক্ষা দিব না। আচ্ছা স্যার, অন্য অন্য ইউনিভার্সিটি কিন্তু দিয়ে জি দিল, স্যার, আচ্ছা, চিটাগং আচ্ছা, ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারা কিন্তু ডিসেম্বরে দিয়ে দিল আমাদের ব্যাচের যারা ছিল।
আর আমাদের পরীক্ষা হলো গিয়ে পরবর্তী বছর জানুয়ারিতে, 82 জানুয়ারিতে। 81 কোনো পরীক্ষা হয়নি। আচ্ছা স্যার। 82-তে 2টো ব্যাচ পরীক্ষা হলো, আমাদেরটা হলো আবার সেপ্টেম্বরে গিয়ে আমাদের পরের ব্যাচ। সেই জানুয়ারিতে পরীক্ষা দেওয়া, ওই 3 মাস পিছানোর কারণে আমি আর মাকে আর আনতে পারি নাই, চেক আপ করাতে পারি নাই, ফার্দার কি পরীক্ষা করানো যায় না করানো যায় এগুলো করতে পারি না। তো যেদিন পরীক্ষা দিয়ে বাড়িতে গেলাম ওদিন মা খুব অসুস্থ, শ্বাস নিতে পারছেন না। তো ওই এর মধ্যে বলি, ওই ফাইনাল ইয়ারে থাকতেই মা বলল যে ওই মেয়েটাকে আমার বউ করে আনবো। আচ্ছা আচ্ছা। তো দেখছে আমাদের সাথে একটু সম্পর্কও ছিল, তো ওই প্রস্তাব দিয়ে আমরা ফাইনাল ইয়ারে থাকতে আমরা বিয়ে করে ফেলি। আচ্ছা। তো পরীক্ষা দিয়ে আমরা দুজনে বাড়িতে গেলাম দেখতে। তো মায়ের দুই পাশে দুইজন শুয়ে আছি, মায়ের শ্বাসকষ্ট এত বেশি হচ্ছে যে কি করব, তখন অনেক রাত, ডাক্তার ডাকবো, ডাক্তার এত রাতে আসবে কি না। আমি একটা ইঞ্জেকশন বাজার থেকে এনে দোকানদারকে তুলে দিয়ে দিলাম। তো দেওয়া শেষ হলে মা বললো যে বাবা ইঞ্জেকশন শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি মা নাই। তখনও আমার একটা মনের মধ্যে একটা হয়েছিল যে দেখি অনকোলজি বা ক্যান্সারে কিছু করা যায় কিনা। এর আগে আমাদের যখন ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল অক্টোবর মাসে, অক্টোবর নভেম্বরে, ওই সময় তার আগে আমার বাবা আসছিল। বাবা স্ট্রোক করছিলেন, উনি ভর্তি ছিলেন হাসপাতালে অনেক দিন, ওনাকেও দেখাশোনা করছিলেন। আমার এক ভাতিজিও ছিল, ও এসে দেখাশোনা করছিল। আমার বাবা মারা যায়, কিন্তু ওই ফাইনাল পরীক্ষা যে মাসে নির্ধারিত ছিল অক্টোবরে, ওই মাসে মারা যায়। আর মা মারা যান তার 6 মাস পরে, ফেব্রুয়ারিতে। তো মা বাবার সেবা করার সুযোগ আমার হয় নাই। তো যাই হোক, এখন মনে করি যদি কোনো মানুষের যতটা ছাড় দিয়ে হোক আমার পক্ষ থেকে কোনো রোগী বিনা চিকিৎসায় মারা না যায় ক্যান্সারে, এই চেষ্টাটা আমি করে থাকি। সেজন্য আমি নিজের ভিজিট, তারপরে আমার হাসপাতালের যত ডিসকাউন্ট আছে যেগুলো দেওয়া যায়, আমরা জানি মেডিসিনের উপর যত ডিসকাউন্ট দেওয়া যায়, বেডের উপরে যত ডিসকাউন্ট দেওয়া যায়, আমি এগুলো চেষ্টা করি যাতে যারা ক্যান্সার আক্রান্ত তারা মনে করে যে আমার জীবনটা বোধহয় এখানেই শেষ। হ্যাঁ সেটাই স্যার। কিন্তু পরিবারও সেরকম মনে করে। কিন্তু অ্যাকচুয়ালি কথাটা সত্য নয়। কারণ এখন আপনি জানেন অনেক মলিকুল ডেভেলপ করছে, কেমোথেরাপি দিয়েই কমপক্ষে 50% ক্যান্সারে আপনার নিরাময় করা যায়। আর জানেন যে ক্যান্সারের মোড অফ ট্রিটমেন্ট তো 3টা মেইনলি, সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। এরপরে আপনার আরও আছে হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, এখন বেরিয়েছে অনেক ইমিউনোথেরাপি মলিকুল বেরিয়েছে, ওগুলো দিয়ে চিকিৎসা করা যায়। এগুলো সব কিছু মিলিয়ে এখন মোর দ্যান 60% পেশেন্ট সম্পূর্ণ কিওর করা যায়। সম্পূর্ণ ফর লাইফ। ওই রোগে ক্যান্সারে অন্তত সে মারা যাবে না, এটা নিশ্চয়তা দেওয়া যায়, যেটা আগে ছিল না, যেটা শর্ট ছিল। স্যার আসলে এটা স্যার আপনার জীবনের গল্প থেকে স্যার যেটা আমরা জানতে পারছি, এবং আমিও একজন ডাক্তার স্যার, যেটা দেখা যায় যে আমাদের ডাক্তারদের জীবনে আসলে স্যার এটা খুবই দুঃখজনক যে আমাদের পড়াশোনা এবং আমাদের পরীক্ষার প্রেশার, আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের প্রেশার, এই যেগুলো যে আমরা গো থ্রু করি, এর মাঝখানে আসলে বাবা মাকে পরিবারকে আসলে সেই সময়টা আসলে স্যার আমরা দিতে পারি না। আর যখন আমরা দিব চিন্তা করি তখন হয়তোবা তখন আর তারা থাকে না। এটা যে স্যার আমাদের একটা স্যাক্রিফাইস, যে আমরা যে ডাক্তার হচ্ছি এবং সেটার জন্য যে আমাদের জীবনে কত কিছু স্যাক্রিফাইস করে যে আমাদের এটা হতে হচ্ছে,
এটা আসলে স্যার অনেক সময় সাধারণ মানুষরা স্যার বুঝে না। সাধারণ মানুষ ধরেন ব্যবসায়ী অথবা কোনো আমলা অথবা কোনো ইঞ্জিনিয়ার, জি স্যার। শরীরটা আজ ভালো লাগছে না, জি স্যার। অফিসে আজ যাবো না, একটু জি রেস্ট স্যার। নেই, জি স্যার। যেটা আমরা করতে পারি না, আমরা করতে পারবো না করতে স্যার। পারি হ্যাঁ। না। আমি কিন্তু করোনার মধ্যেও জি স্যার। একদিনও অফিসও বাদ দিই নাই, আমার চেম্বারও আমি জি স্যার। বাদ দিই নাই। জি স্যার। আমি সবসময় উপস্থিত ছিলাম, সবসময়। জি স্যার। এবং আমার যদি আমার আল্লাহর রহমত যে অন্তত 10 বছরের মধ্যে আমি কোনো বড় রোগে ভুগিনি যে আচ্ছা, আমার পড়ে থাকতে হবে। জি হ্যাঁ, স্যার। সর্দি কাশি জ্বর হলে আমি একদিন ওষুধ খেয়ে একদিন রেস্ট নিয়েই, ছুটির দিনে রেস্ট নিয়ে, তবে অফিস ডেতে আমি রেস্ট নিই না। আচ্ছা স্যার। অফিস ডেতে জ্বর থাকলে আমি ওষুধ খেয়ে গিয়ে রোগী দেখি। জি স্যার। এটা আমি সবসময় করি, যেটা সবাই করতে পারবে না জি বা স্যার। পারে না। করোনার সময় আমাদের অনেক ডাক্তাররাই কিন্তু উপস্থিত হয়ে রোগী দেখেন নাই, অনলাইনে রোগী দেখছেন। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, বেশিরভাগই অনলাইনে রোগী দেখছেন। অনলাইনে রোগী দেখছেন, স্যার। কিন্তু আমি কিন্তু নিজে গায়ে হাত দিয়ে মুখে হাঁ করায় জি স্যার। সব কিছু দেখে শুনে, এবং আমি সবাই আমাকে বলে যে আমার রুগী দেখতে দেরি হয়। জি, আচ্ছা স্যার। জি স্যার। দেরি হয় মানে হচ্ছে যে আমি রুগীর সমস্ত কথা শুনি। আচ্ছা স্যার। যদি আমি না শুনি, দুটো জিনিস হয়। একটা হলো যে রুগী যে সন্তুষ্টি, জি স্যার। যে আমার কথা সব তো শুনলো না, আচ্ছা স্যার। তো বুঝলো কি। জি স্যার। আবার আমিও তো হিউম্যান বিইং, জি স্যার। আমারও তো কিছু ভুল হয়ে যেতে পারে। জি স্যার। জি তার কাছে সব কিছু শুনে সব পরীক্ষা নিরীক্ষা করে আমি ফিজিক্যাল এক্সামিন করে তারপর তার যদি ইনভেস্টিগেশন প্রয়োজন পড়ে, আমি যত কম ইনভেস্টিগেশন দিয়ে আমি ডায়াগনোসিসে আসতে পারবো, আচ্ছা স্যার। আমি অতটুকুই করি। আচ্ছা স্যার। আমি 5টা 10টা 15টা ইনভেস্টিগেশন দিই না কখনোই। জি স্যার। আমি যত মিনিমাম দিয়ে করতে পারি সেটা আমি করার চেষ্টা করি। জি স্যার। স্যার, আপনার সাথে আমার ব্যক্তিগত প্রথম দেখাটা হয়েছিল স্যার আমার পরীক্ষার হলে। আমার এমডি ফেজে ফাইনাল স্যার চলছিল বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। ওই সময় স্যার আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে একজন রোগী তোমার চেম্বারে আসলে তুমি প্রথমে কি করবে। তো আমি উত্তর দিয়েছিলাম স্যার যে আমি সালাম দিব, তার সাথে কথা বলবো, তার সাথে একটা র্যাপো তৈরি করব, দেন আই উইল গো ইনটু দ্য ক্লিনিক্যাল হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। তো স্যার ওই সময়টা মানে পরীক্ষার হলে আপনি একজন শিক্ষক হিসেবে মানে একজন শিক্ষার্থীকে দাঁড় করিয়ে মানে গভীরভাবে একটা চিন্তা করার মানে মতো অবস্থাতে কিন্তু স্যার তাকে ফেলেছিলেন। আমি তখন স্যার যেভাবে চিন্তা করেছিলাম যে একটা রোগী আসলে কি করব, এখনও স্যার সেটাই কিন্তু করে যাচ্ছি স্যার। তো এই যে স্যার শিক্ষক হিসেবে এতগুলো চিকিৎসক স্যার আপনি তৈরি করেছেন, তো পরবর্তী প্রজন্মের যারা ক্যান্সার বিশেষজ্ঞ হবেন তাদের জন্য স্যার আপনি কি বার্তা রেখে যেতে চান? আমার একটা আবেদন থাকবে, তাদের প্রতি বার্তা না, আবেদন থাকবে, যা কিছু হোক এর পেছনে আল্লাহর একটা রহমত থাকে। আচ্ছা স্যার। আল্লাহর একটা রহমত থাকে, না হলে আমি ওই ফ্যামিলির থেকে উঠে আজকে এখানে FCPS করে জি স্যার, আলহামদুলিল্লাহ। এই ক্যান্সার ইনস্টিটিউটের প্রফেসর ডাইরেক্টর এই পর্যায়ে আসতে পারতাম জি না। স্যার। জি স্যার। তো আল্লাহর একটা রহমত থাকে, তো সেটাকে মাথায় রেখে যদি মানুষ চিকিৎসা করে, আচ্ছা স্যার। তাহলে মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে না। অনেক ডাক্তার মানুষকে সময় দেয় না জি স্যার। এবং কথা শুনতে চায় না, জি স্যার। অনেক সময় ধমক দিয়েও বসে। প্রশ্ন করলে বলে আমি ডাক্তার না আপনি ডাক্তার, আচ্ছা স্যার। আপনি বেশি বোঝেন আমার চেয়ে, এরকম কথাও বলে। তো এটা আমি বলবো জি স্যার। যে রুগী যেন ডাক্তারের কথা শুনে, আমার অনুরোধ থাকবে যে রুগী ডাক্তারের কথা শুনে যেন আশ্বস্ত এতটুকু হতে পারে যে আমি একজন ভালো লোকের কাছে আসছি, ভালো ডাক্তারের কাছে আসছি, আচ্ছা স্যার। আচ্ছা। ভালো মানসিক ডাক্তারের কাছে আসছি। মানসিকতা জি স্যার। যেন এই স্নেহটুকু সে পায় এবং এই সম্মানটুকু পায়। এবং অনর্থক আমাদের কিছু কিছু ডাক্তারদের, জি স্যার। আমি আত্মসমালোচনা না করলে এখানে আমার গ্যাপ থেকে যাবে, জি স্যার। আমাদের অনেক চিকিৎসক আছেন আননেসেসারি জি স্যার। ওই ছাপানো থাকে, প্যাডই থাকে, শুধু টিক দিয়ে দেয়, এই পরীক্ষা করবেন, এই পরীক্ষা করবেন, এই পরীক্ষা করবেন, এই পরীক্ষা করবেন। তার প্রয়োজন হয়তো 3টা পরীক্ষা, 7টা পরীক্ষা দিয়ে দিল। আচ্ছা স্যার। এখানে কিছু ব্যবসায়িক ব্যাপার আছে, আমি সেটা উল্লেখ না করি। আচ্ছা। তো এইগুলা দয়া করে যেন আমার কোনো ডাক্তার না করে।
যতটুকু দরকার। কারণ আপনার কোটি টাকা থাকুক জি স্যার, আর নাই থাকুক, জি স্যার, আপনার টাকা আমি কেন খরচ করাবো আচ্ছা, জি স্যার, যদি আপনার প্রয়োজন না হয়, আপনার চিকিৎসার জন্য যদি প্রয়োজন না হয়, তাহলে আমি কেন করাবো? আচ্ছা, এটা খুব অন্যায় কাজ। তো মানুষের, ডাক্তারকে মানবিক হতে হবে, আচ্ছা, মানবিক হতে হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে আচ্ছা, এবং প্রপার চিকিৎসা দিতে হবে। লেখাপড়া সবসময় আপডেটে থাকতে হবে, আচ্ছা, আধুনিক জ্ঞানটা সবসময় নিতে হবে। জি স্যার, এখন অনেক সোর্স হয়েছে, জি স্যার, হ্যাঁ, এখন অনেক রিসোর্স, অনেক কিছু হয়েছে যার মাধ্যমে আপনি আপডেট থাকতে পারেন। ইভেন আপনার হাতের মোবাইলটাই অনেক কিছু হেল্প করতে পারে আপনাকে। আপনি গুগলে অনেক কিছু সার্চ দিয়ে অনেক কিছু পেয়ে যাবেন। এছাড়া তো আপনার অনলাইনে অনেক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, এগুলা থেকে আপডেট থাকতে হবে সবসময়। চিকিৎসা কতটুকু উন্নত হলো, এর থেকে আর একটু বেটার কিভাবে করা যায়, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। গতানুগতিক করে গেলাম আর টাকা কামাইলাম, টাকা কামানোই বড় কথা না। বড় কথাটা হলো যে একদিন তো জবাবদিহি করতে হবে সৃষ্টিকর্তার কাছে, যে আমি যদি অনর্থক কাউকে হয়রানি করি বা কারোর ক্ষতি করি, যার যে চিকিৎসা লাগবে না। আমাদের গ্রামে এরকম হয় যে ধরেন একটা নর্মাল সিজার হবে, নর্মাল ডেলিভারি হবে, কিন্তু শুধুমাত্র টাকার জন্যে তাড়াতাড়ি সিজার ওটিটা রেডি করো, তাড়াতাড়ি সিজার ওটি রেডি করো, নাহলে বাচ্চা বাঁচানো যাবে না। রোগীর লোকদের কাছে এসে বলে যে আপনি কি চান, আপনার ওয়াইফ মারা যাবে, আপনার বাচ্চা মারা যাবে, না কি আমরা সিজার করব না ওয়েট করব? ওয়েট করতে গেলে কিন্তু ক্ষতি হবে, ভয় দিয়ে দেয়। দেয় কি না? আপনার কি মনে হয়? স্যার, হ্যাঁ স্যার, আপনি যে কথাগুলো বলছেন স্যার, এগুলো আসলে দুঃখজনক হলেও বাস্তব ঘটনা, সত্য কথা, বাস্তব সত্য কথা। এগুলো গ্রাম একটু পেরিফেরিতে বেশি হয়, পেরিফেরিতে বেশি হয়, ঢাকায় একটু কম হয়। স্যার, আমার আরেকটা তথ্য আপনার কাছ থেকে জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে যে আপনি জাপানে এবং আপনি জিটিসি ট্রেনিং করে এসেছেন স্যার, জাপান এবং ফ্রান্স থেকে। এবং স্যার আমি দেখেছি যে স্যার আপনি WHO ফেলোশিপও করেছেন ব্যাংকক থেকে। এই যে স্যার বাইরের দেশের একটা এক্সপোজার অ্যাজ অ্যান অনকোলজিস্ট, স্যার এক্সপোজারটা পাওয়ার পরে আপনার নিজের চিকিৎসা প্রদানের ব্যাপারে কোনো পরিবর্তন এসেছিল কিনা স্যার? না, তা তো অবশ্যই। আমরা জাপানে যখন প্রথমে যাই, আমরা জাপানে গিয়েছিলাম মেডিকেল ফিজিসিস্টের কাজটা বোঝার জন্য। আচ্ছা আচ্ছা। মেডিকেল ফিজিসিস্ট হচ্ছেন যে আমরা যে ডোজটা দেই রেডিওথেরাপি বডিতে, সেটার কতটা ডোজ হবে, কত সেন্টিমিটার লম্বা, কতটুকু ব্রেথ হবে, কত ডিপনেসে আছে, কত অ্যাঙ্গেলে যাবে, পার সেকেন্ডে বা পার মিনিট কয় মিনিট দিতে হবে, কয় সেকেন্ড দিতে হবে, এই ক্যালকুলেশনটা আমাদেরকে হেল্প করে মেডিকেল ফিজিসিস্ট। তো মেডিকেল ফিজিসিস্টকে যদি আমার গাইড করতে হয়, আমি যদি মেডিকেল ফিজিসিস্টে ভুল না বুঝতে পারি, তাহলে তো আমি ডিপার্টমেন্টাল হেড হয়ে আমার লাভ। তো সেই মেডিকেল ফিজিসিস্টের যে ট্রেনিংটা, এটা জাপানে আমাদেরকে দিয়েছিল। এবং আপনি আইসোটোপ নিয়ে আমরা যে কাজ করি, বিশেষ করে আগে সিজিএম 137 ছিল, এখন কোবাল্ট 60 কোথাও কোথাও আছে, ব্র্যাকিথেরাপিও আছে, বা আপনার রেডিওথেরাপি হিসেবেও আছে। তো এই সাইড ইফেক্টগুলো, এইগুলো বোঝা এবং মেডিকেল ফিজিসিস্টের কাজ কি এবং কিভাবে তারা কাজ করে, কিভাবে উৎপন্ন হয়, কিভাবে মানুষের দেহে কোন অর্গানে কতটুকু টলারেবিলিটি আছে রেডিয়েশনের, এগুলা একটা মডেল ওরা তৈরি করে রাখছে। এটা হচ্ছে ওদের জায়গাটার নাম আমি ভুলে গেলাম, মিতো জাতীয় টোকাই ওয়ার্কস, জায়গাটার নাম টোকাই ওয়ার্কস। ওইখানে ওদের সায়েন্টিফিক এই ল্যাবরেটরিটা আছে। এখানে আমাদের 28 দিন 29 দিনের মতো ট্রেনিং হয়।
আর এমনি আমরা হিরোশিমাতে আমাদের নিয়ে গিয়েছিল, যেখানে ওই যে অ্যাটম বোম পড়ছে, হ্যাঁ জি স্যার, হ্যাঁ হিরোশিমা নাগাসাকি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। জি স্যার, সেখানকার ডিজাস্টার দেখার জন্য নিয়ে গেছিল, মানুষের কি ধরনের আচ্ছা ঝুলে আছে, মাংস ছুটে আছে, এগুলা ওরা করে রাখছে, স্যার ওনারা প্রিজার্ভ মডেল করে রেখেছে রাখছে, না, মডেল করে রাখছে। আচ্ছা বাড়িঘরগুলার ছিদ্র হয়ে চলে গেছে, দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে কিচ্ছু নাই, পিস পার্ক। আচ্ছা স্যার, এগুলো দেখলাম। আরও অনেক কিছু দেখলাম, জাপানে তাদের ঐতিহ্যগুলো আচ্ছা দেখালো, বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখালো, টোকিও টাওয়ার নিয়ে গেল, বার নিয়ে গেল, এসব দেখে। আর আপনার ফ্রান্সে যেটা গিয়েছিলাম, এটা ছিল হলো আপনার আইসোটোপ চুরি হয়ে যায়। আচ্ছা স্যার, চুরি হয়ে যায় স্যার? হ্যাঁ, আইসোটোপ চুরি হয়ে যায়, আচ্ছা তারপরে সেই লোকের কি হয়। আচ্ছা স্যার, হ্যাঁ, কারণ সে তো জানে না, সে তো জানে না স্যার সেখান থেকে যে ওটার কি রিয়াকশন। জি স্যার, হ্যাঁ সেই রিয়াকশনগুলো আমাদেরকে বর্ণনা করলো। তারপরে আমাদেরকে আইসোটোপ থেকে কিভাবে নিজেদেরকে সেফ রাখতে হবে। জি স্যার, আইসোটোপ তো সবসময় রেডিয়েশন ছড়ায়, আপনি জানেন তো, রেডিয়েশন ডিসেন্টিগ্রেট করতে থাকে। সে আইসোটোপ থেকে কীভাবে বাঁচতে হবে, আইসোটোপ মেশিনের কাছে গেলে আমাদের কী প্রিপারেশন নিয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে। তারপরে একটা লোক কি ব্যারিয়ার, আচ্ছা স্যার, তারপরে ওই যে আপনার আইসোটোপের যে ডোসিমিটার, জি স্যার, কত ডোজ আমি পেলাম, আচ্ছা স্যার, এগুলা কিভাবে ক্যালকুলেট করতে হবে, কি করতে হবে, এগুলো সব আমাদের ওখানে ছিল। আমাদের 2 সপ্তাহ, 12 দিনের ট্রেনিং ছিল। আর ব্যাংককে যেটা বললেন, ওটা ছিল ব্রাকিথেরাপির উপরে একটা ট্রেনিং। ব্রাকিথেরাপি তো আপনি জানেনই, ব্রাকিথেরাপি একটা মেইন ট্রিটমেন্ট সার্ভাইকাল ক্যান্সার। জি স্যার, জি স্যার, মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের জন্য একটা মেইন ট্রিটমেন্ট। ওই আপনার রেডিওথেরাপির পরে ব্রাকিথেরাপি দেওয়া লাগে ইনঅপারেবল কেসে। আর অপারেবল কেসে ব্রাকিথেরাপি না দিলেও চলে, টেলিথেরাপি দিলেই, অপারেশন করে টেলিথেরাপি দিলেই এনাফ হয়ে যায়। ওখানে ব্রাকিথেরাপি ট্রেনিং দিয়েছিলাম এবং আমরা 3 জন ছিলাম, 2 জন ছিলাম, আমি আর প্রফেসর GM ফারুক, গোলাম মহিউদ্দিন ফারুক। জি স্যার, ফারুক স্যার, জি স্যার। ও আমার একটু জুনিয়র, আমাকে সবসময় স্যার বলে। তো যাই হোক, কারণ ও যখন DMRTতে ভর্তি হয় তখন আমি FCPS করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঢাকা মেডিকেল কলেজে, তখন আমাদের কাছে ট্রেনিং হয়। তো আমরা ব্রাকিথেরাপি ওখান থেকে শিখে আসি। শিখে এসে আমি কিন্তু ক্যান্সার ইনস্টিটিউটে ব্রাকিথেরাপি চালু করি আমি। আচ্ছা স্যার, আমি নিজে ইনসার্ট করতাম আইসোটোপটা, আইসোটোপ দিতে হয় তো, এবং কত ঘন্টা পরে, 12 ঘন্টা পরে বা 8 ঘন্টা পরে ওটা আবার রিমুভ করতে হবে, সেটা আবার সন্ধ্যার পরে গিয়ে রিমুভ করতাম। আরও কয়েকজন আমার সাথে ছিল, তারাও আমাকে হেল্প করতো। ওখানে আমি এটা শিখি। আর এছাড়া আমি আসলে রেডিওথেরাপির ব্যাপারে, ক্যান্সার ট্রিটমেন্টের ব্যাপারে আমি অনেক জায়গায় আমার যাওয়া হয়েছে, যেতে হয়েছে। আমি একসময় ন্যাশনাল মেম্বার ছিলাম, ইন্টারন্যাশনাল মেম্বার ছিলাম অফ অ্যাটমিক এনার্জি কমিশন ওয়ার্ল্ডের। ইন্ডিয়া থেকে একজন ছিলেন আগরওয়াল, ওনার নাম JP আগরওয়াল, জি স্যার, টাটা মেমোরিয়াল। জি স্যার, JP আগরওয়াল ছিল ইন্ডিয়া থেকে। বাংলাদেশ থেকে আমি ছিলাম, কোরিয়ার একজন ছিল, একজন সিঙ্গাপুরের ছিল। তো আমরা বিভিন্ন দেশ, কোরিয়ায় গিয়েছি, কোরিয়ার সেট আপটা দেখেছি, কতগুলো মেশিন আছে, কয়টা লিনিয়াক আছে, কয়টা কোবাল্ট আছে, কয়টা কি আছে। আমরা মঙ্গোলিয়া পর্যন্ত গিয়েছি। আচ্ছা স্যার, মঙ্গোলিয়া পর্যন্ত? স্যার, মঙ্গোলিয়ায় মাত্র একটা কোবাল্ট মেশিন। আচ্ছা স্যার, সারা মঙ্গোলিয়ায়। ওদের যে রাজধানী উলানবাতার, উলানবাতারে একটা মাত্র কোবাল্ট মেশিন। তো সেখানে আরও অনেক মেশিন দরকার, লিনিয়ার অ্যাক্সেলারেটর দরকার, তাতে ফিজিসিস্ট নাই, কোনো রকম টেকনিশিয়ান দিয়ে চলছে। এগুলো আমরা দেখে আসছি। তো এছাড়া আমি তো সেমিনার, সিম্পোজিয়াম অনেক অ্যাটেন্ড করেছি, অনেক দেশে। আমি জার্মানিতে 2 বার গিয়েছি, 2টা সেমিনার অ্যাটেন্ড করতে। আমি ইতালিতে 2 বার গিয়েছি। আর একটা ট্রেনিং করেছি আমি আমেরিকার পিটসবার্গে, পেনসিলভেনিয়া রাজধানী পিটসবার্গ। সেখানে
হাসপাতালে ওই যে রেডিও সার্জারি, কতগুলো টিউমার আছে না, একদম সার্জারি করা মানে অপারেশন করার যোগ্য না, অপারেশন করা যায় না, ওই জায়গায় হাতই দেওয়া যায় না। আচ্ছা, জি স্যার, জি স্যার। তো সেগুলো রেডিও সার্জারি মেশিনের দ্বারা ওটা একদম সার্জারির মতো করে শেষ করে দেওয়া যায়। আচ্ছা, সেই রেডিও সার্জারি ট্রেনিংয়ের জন্যও আমি আপনি স্যার গিয়েছিলেন? 18 দিন, 3 উইকস, 3 সপ্তাহ আমি ওই পিস পার্কে ট্রেনিং করেছি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, একটু আগে যেটা প্রশ্ন করলাম স্যার, যে আমাদের সার্ভাইকাল ক্যান্সার তো স্যার প্রতিরোধযোগ্য, তাহলে স্যার আমাদের দেশে তারপরেও কেন এত বেড়ে যাচ্ছে? আপনার এই কথাটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। আচ্ছা স্যার। কারণ হচ্ছে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারই সবচেয়ে বেশি হয়ে থাকে। তো সার্ভাইকাল ক্যান্সার তাদেরই বেশি হয় যাদের অল্প বয়সে বিয়ে হয়, বেশি সন্তান ধারণ করে, প্রসব করে, যারা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মেনস্ট্রুয়েশনের সময় ভাইরাসের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে নোংরা জিনিস ব্যবহার করলে। তার থেকে আগে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারটা বেশি হতো, এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সার বেশি হচ্ছে। আচ্ছা, আমার অভিজ্ঞতা বলে ব্রেস্ট ক্যান্সার বেশি হচ্ছে, কারণ ব্রেস্ট ক্যান্সারটা সার্ভাইকাল ক্যান্সারের ঠিক উল্টাটা। যত দেরিতে বিয়ে করবে, অথবা আদৌ বিয়ে যারা করে না, নান, অথবা সন্তান গ্রহণ করে না, অথবা সন্তান গ্রহণ করলেও বুকের দুধ পান করান না, আচ্ছা, এইসব কারণে যেহেতু আমাদের মহিলারা বেশি শিক্ষিত হচ্ছে, বেশি কর্মজীবী হচ্ছে, সে কারণে তাদের বিয়ে দেরিতে হচ্ছে, সন্তান গ্রহণ দেরিতে হচ্ছে, সন্তানকে দুধ পান করাতে চাচ্ছেন না, অনেকে স্তন পান করাতে চাচ্ছেন না। এসব কারণে এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। সার্ভাইকাল ক্যান্সারের কিছুটা কমে আসছে এই কারণে যে মানুষ এখন অনেকটা সচেতন হয়েছে, শিক্ষিত হচ্ছে, মেয়েরাও অনেক শিক্ষিত হয়েছে, মহিলারা অনেক শিক্ষিত হয়েছে। তারা এখন অনেক তাদের স্যানিটারি পারপাসে অনেক সফিস্টিকেটেড জিনিস পাচ্ছে, স্টেরাইল জিনিস পাচ্ছে, সে কারণে এই ইনফেকশনটা কম হচ্ছে। তবে আরও কমানো যায় আমাদের যদি আমরা একটা ভ্যাকসিন ব্যবহার করি। আচ্ছা, পিবি ভ্যাকসিন, পিআইবির জন্যে 9 থেকে 13 বছরের মধ্যে আচ্ছা স্যার, যদি 3টা ইনজেকশন নেওয়া যায়, তাহলে সারা জীবনের জন্য সে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারে। এটা টিকা দেওয়ার মতো আর কি। এইচপিভি ভাইরাস ইনফেকশনটাকে এটা অ্যান্টিবডি আগেই তৈরি করে থাকে, সেই জন্য ওই ইনফেকশনটা আর হতে পারে না, সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আচ্ছা স্যার, স্যার অত্যন্ত ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি দিয়েছেন স্যার। এখন স্যার আমি একটু জানতে চাই যে আগে একটা সময় ছিল যে ক্যান্সার চিকিৎসা বলতে আমরা কেমোথেরাপি এটাই জানতাম, কিন্তু পরবর্তীতে স্যার আপনি যেটা বললেন যে কেমোথেরাপির সাথে রেডিওথেরাপি, তারপরে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এখন অনেক রকমের চিকিৎসা এসেছে। স্যার আপনি যদি একটু সংক্ষেপে স্যার প্রত্যেকটা থেরাপি সম্পর্কে স্যার আমাদেরকে একটু ধারণা দিতেন, কোনটা আসলে কি, কেমোথেরাপি কি বা টার্গেটেড থেরাপি কি, রেডিওথেরাপিটা কি? আমাদের ক্যান্সারটা হচ্ছে জিন থেকে, জিনের মধ্যে যে ক্রোমোজোমের জিনের মধ্যে সেল প্রলিফারেশন হবে কি হবে না এটা মেনটেন করে, ওখানে ইন্ডাকশন আছে, প্রোটিন আছে। আচ্ছা, তো এখানে কিছু কিছু আছে ফ্যামিলিয়াল, জেনেটিক, তাদের কিন্তু আপনি জানেন যে যেমন ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, এই ধরনের বিভিন্ন ক্যান্সারই কিন্তু 1/3 অফ দ্য ফ্যামিলি মেম্বার যদি মায়ের থাকে, তো 3জন মেয়ে থাকলে একজনের ব্রেস্ট ক্যান্সার, যদি মায়ের ব্রেস্ট ক্যান্সার থাকে 3টা মেয়ে থাকলে একজনের ব্রেস্ট ক্যান্সার হওয়ার পার্সেন্টেজ খুবই বেশি। তো এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, আপনি কোশ্চেনটা কি রিপিট করবেন একবার? স্যার আমি প্রশ্ন করেছিলাম যে স্যার কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি বা টার্গেটেড থেরাপি, এই যে স্যার এতগুলো থেরাপি এখন আসছে, আগে তো আমরা স্যার কেমোথেরাপি মানে বুঝতাম, মানে ক্যান্সারের চিকিৎসা বলতে সাধারণ মানুষ আর কি কেমোথেরাপির নামটাই জানতো, এখন নানান থেরাপি আসছে, এদের মধ্যে যে পার্থক্যটা স্যার। রাইট। জি স্যার। রেডিওথেরাপি যেটা করে,
সেটা হচ্ছে ওই ক্রোমোজোমটা ব্রেক করে দেয়। আচ্ছা। কারণ ক্রোমোজোমের জানেন যে 2টা হেলিক্স থাকে আর বন্ড থাকে। বন্ড ব্রেকও করতে পারে, রেডিয়েশনের যে পাওয়ার আছে ওই ইলেকট্রনটাকে সরিয়ে দিয়ে ও বন্ড ব্রেক করে দেয়, অথবা যে কোনো একটা হেলিক্স ব্রেক করে দেয়। দুইটা হেলিক্সের মধ্যে যদি দুইটাই ব্রেক হয়ে যায় তাহলে সাথে সাথে সেল ডেড হয়ে যায়। তো এগুলা কোন সেলের বেশি হয়? যে সেলগুলো গ্রোয়িং, আচ্ছা, যে সেলগুলো গ্রো করতেছে, কিন্তু যেগুলো স্টেবল সেল এগুলোর উপর অ্যাকশন আবার কম হয়। যেমন আমার মাসেল, হাতের মাসেল, এটা কিন্তু অতটা রেডিও সেন্সিটিভ হবে না যতটা জানা এখানে যদি একটা টিউমার গ্রো করে, আচ্ছা, সেই টিউমারটা যত সেন্সিটিভ হবে আমার নর্মাল সেল অতটা সেন্সিটিভ হবে না। কারণ হচ্ছে যে আপনার যে মাইটোসিস হয়, মাইটোসিস হওয়ার সময় যে ক্রোমোজোমের যে প্রলিফারেশন হয় ওইটাকে বাধা দেয়, ওইটাকে ব্রেক করে দেয়। ব্রেক করে দেওয়ার ফলে রেডিয়েশনে ফলে। আর তবে একই সাথে আপনি সবগুলা একটা টিউমারে যদি 1 বিলিয়ন সেল থাকে, 1 মিলিয়ন সেল হলে একটা কিন্তু সেটার সাইজ হয় কত, একটা পিন হেডের মতো। আচ্ছা, 1 মিলিয়ন সেল। তো সেখানে বিলিয়ন সেল থাকে, ট্রিলিয়ন সেলস থাকে। তো আপনি একই দিনে কিন্তু সব ডিস্ট্রয় করতে পারবেন না। কারণ হচ্ছে কি যে আপনার একটা সেল যদি ফুটবলের মতো হয়, তার নিউক্লিয়াসটা হবে একটা মার্বেলের চেয়েও ছোট। সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে আপনার ক্রোমোজোম, আচ্ছা, আর বাকিটা তো সব সাইটোপ্লাজম। ওই নিউক্লিয়াসে আপনার টার্গেট করতে হবে। তা টার্গেট আপনি যতই রেডিয়েশন দেন আপনার 90% ওই ইসের মধ্যে দিয়ে আপনার প্লাজমার মধ্যে দিয়ে চলে যাবে। আচ্ছা, আপনার নিউক্লিয়াসকে হিট করতে পারবে না, ক্রোমোজোমকে হিট করতে পারবে না। এই কারণে এটা ফ্র্যাকশনেটেড ওয়েতে দিতে হয়। আচ্ছা স্যার। আমি আজকে 10% কিল করলাম, কালকে 10% কিল করলাম, সপ্তাহে 5 দিন এরকম দেওয়া হবে। সপ্তাহে 5 দিন করে 6 সপ্তাহে কমপক্ষে 30টা রেডিয়েশন দিতে হবে। দিলে তাহলে একটা ক্যান্সারের টোটালটা কন্ট্রোল হতে পারে। আস্তে আস্তে করে ছোট করে আনতে হবে। কিন্তু এটা যদি আপনি মাঝখানে আবার যদি ব্রেক দেন তাহলে সেলগুলা ওগুলো আবার ভিগোরাস হয়ে যাবে, ওগুলো আবার পারতে শুরু করবে, তখন আপনার আবার ডাবল ডোজ দিতে হবে। তো কেমোথেরাপিতেও প্রায় মেকানিজম সেমই, ওই কেমিক্যালি এটা ক্রোমোজোমকে ব্রেক করে দেয় এবং একবারে পারে না, এই জন্যই যে 6 বার 7 বার 8 বার দিতে হয়, আস্তে আস্তে করে ছোট হয়। এবং এটা মানুষের যে বডি, এই সেলগুলো যে ডেড হয় এ থেকে কিছু টক্সিক সাবস্টেন্স লিবারেট হয়, আপনি জানেন। সেই টক্সিক সাবস্টেন্স লিবারেট হওয়ার ফলে মানুষ কিন্তু খেতে পারে না। তখন আপনি যখন রেডিওথেরাপি দেন, কেমোথেরাপি দেন, তখন মানুষের খাবার অরুচি হয়ে যায়, রুচিটা ওরকম থাকে না। এছাড়াও তার নশিয়া, ভমিটিং, বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। এগুলোকে আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে সেই কারণেই যাতে আমার তো মানুষটাকে ভালো করতে হবে, আবার ক্যান্সারটাকেও শেষ করতে হবে। তো এই জন্যেই এটা ফ্র্যাকশনারি ওয়েতে আস্তে আস্তে করে দিতে হয়। আর যেটা হচ্ছে আপনার হরমোন থেরাপি হচ্ছে হরমোনটা স্টিমুলেট করে আপনার কতগুলো সেল গ্রোথে। যেমন ব্রেস্টে যদি ব্রেস্ট ক্যান্সার ইজ এ বেস্ট এক্সাম্পল, যে এখানে আপনার সার্জারি করতে হয়, রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন পড়তে পারে, কেমোথেরাপি দিতে হয়, হরমোন থেরাপি, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যদি পজিটিভ থাকে তাহলে আমি সেখানে আপনার ট্যামোক্সিফেন দেই অথবা লেকজেল দেই, যে কোনো একটা দিতে হবে। আর একটা হচ্ছে ওখানে ইমিউনোথেরাপিও লাগতে পারে। ইমিউনোথেরাপি লাগে কোথায়? যদি HER2 পজিটিভ হয়। আচ্ছা, HER2 নিউ পজিটিভ মানে হলো এমন একটা ক্রোমোজোম, এমন একটা স্টিমুলেটরি সেল, এমন একটা মলিকুল যেটা আপনার কেমোথেরাপি বা হরমোন থেরাপি কোনো কিছুতে
আচ্ছা, এটা রেসপন্স তখন করে স্যার না, আমরা ইমিউনোথেরাপি তখন ইমিউনোথেরাপি দিতে হয়। আচ্ছা, ঠিক আছে স্যার, অত্যন্ত ধন্যবাদ স্যার। যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের ক্যান্সার বিশেষজ্ঞদের কাছে রোগী বা রোগীর লোকরা একটা খুবই কমন প্রশ্ন করে, সেটা ক্যান্সার হলে, এবং যে তারা খাবে কি, মানে তাদের কোন খাবারটা খেলে সেটা বেনিফিশিয়াল হবে বা কোন খাবারগুলো তারা অ্যাভয়েড করবে। এই যে স্যার একটা ডায়েট ক্যান্সার রোগীদের, তো এই প্রশ্নটা স্যার সচরাচর আমাদেরকে মানে শুনতে হয়। তো এই ব্যাপারে যদি স্যার আপনি একটু কিছু বলতেন। আমি বলবো যে সব খাবে, আচ্ছা, তবে কারোর যদি ডায়াবেটিস থাকে আমরা চাবো যে ডায়াবেটিকটা নিয়ন্ত্রণে রেখে কেমোথেরাপি দিতে। ডায়াবেটিক তখন তাকে কি করব, তাকে মিষ্টি জাতীয় জিনিস, ফল ফ্রুটস বা সুগার এইসব নিষেধ করতে হবে। কারোর যদি কোলন ক্যান্সার হয়, কোলন ক্যান্সারের কাদের বেশি হয়, যারা বেশি ফিনিশড ফুড খায়, বাল্কি ফুড কম খায়, তাদের কিন্তু কোলন ক্যান্সার বেশি হয়। তাদেরকে বলতে হবে আপনার বাউলটা যাতে ক্লিয়ার থাকে, আপনি সেই ধরনের খাবার খাবেন, এমন খাবার খাবেন যেন সবজি বেশি থাকে তার মধ্যে, যেন আপনি একেবারে ভাজা পোড়া বা ওই ড্রাই ফুড রেস্টুরেন্ট থেকে এনে ওই যে কি বলে গ্রিল, এই ধরনের খাবার যদি কোলন ক্যান্সার রোগী খায় তাহলে তাদের ওই ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেশি থাকে এবং নিরাময় হওয়ার সম্ভাবনাও কমে যায় অনেকটা। তবে ব্যাপার হলো যে এই সময়টা রোগীকে সাপোর্ট দিতে হয় খাবার ব্যাপারে, তাদেরকে কিছু নিউট্রিশন যাতে স্টিমুলেট হয়, এটার একটা ওষুধ আছে আপনি জানেন, মেজিস্টেরল। জি স্যার, এখন স্যার আর এমনিতে হচ্ছে যে তার যাতে নসিয়া ভমিটিং না হয় সেই জন্য আমাদের ওষুধ আছে। জি স্যার, হ্যাঁ, অ্যান্টিএমেটিক অনেক ওষুধ আছে বর্তমানে, প্যালোক্সিরন পর্যন্ত অনেক কিছু বেরিয়েছে। এগুলা দিয়ে তাদের জন্য ওই বমিটা না হয়, খাবার রুচিটা ঠিক থাকে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এবং অন্য খাবারের মধ্যে সবচেয়ে ফ্যাট জাতীয় খাবার একটু বেশি অ্যাভয়েড করা, ফ্যাটি খাবার এবং ফাস্ট ফুড খাবার, যে ড্রাই ফুড বিশেষ করে আপনার যখন হয় প্রোটিন যখন পোড়ানো হয় তখন ওটা টক্সিক একটা সাবস্টেন্স হয়ে যায়, এইগুলো যতটা অ্যাভয়েড করতে হবে। স্যার, আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা স্যার চিকিৎসা জীবনে, চিকিৎসা দেওয়ার যে অভিজ্ঞতা, স্যার 3টা ক্যান্সারের নাম বলবেন স্যার, যে এই রোগীগুলো আপনি সব থেকে বেশি পান। 3টা ক্যান্সারের আমি বেশি বলতে পারবো না স্যার, তার মানে কি অনেক ক্যান্সারই স্যার অনেক বেশি আসতেছে? না, পুরুষের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার হয় ফুসফুসে, আচ্ছা, লাং ক্যান্সার 1 নম্বর। জি স্যার, 2 নম্বর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হয় ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের মধ্যে, আর পুরুষের মধ্যে নেক্সট হচ্ছে কোলন ক্যান্সার, বিশেষ করে খাদ্যনালীর ক্যান্সার, ইসোফেগাস থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যত আছে এটা সেকেন্ড লাইনে আছে। এরপরেও আরও অনেক ক্যান্সার আছে, আপনার ওই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যেই অনেক কিছু আছে, প্যানক্রিয়াস আছে, লিভার আছে, এইসব জায়গায়ও ক্যান্সার হয়, যেগুলো খুব মারাত্মক, ওগুলো ভালো করা, চিকিৎসা করে ভালো করা খুব কঠিন হয়ে যায়। এছাড়া লিম্ফোমা, তারপরে আপনার ওরাল ক্যান্সার, আমাদের প্রায় দেখি মুখে ক্যান্সার, জিহ্বায় ক্যান্সার নিয়ে আসে, এগুলো কম না। গলা ক্যান্সার। স্যার, এটা হচ্ছে আমার শেষ প্রশ্ন, এবং সেটা হচ্ছে যে স্যার আপনার এই যে স্যার এত দীর্ঘ একটা অভিজ্ঞতা স্যার চিকিৎসা অঙ্গনে স্যার, তো এখন স্যার আপনি কি উপলব্ধি করেছেন স্যার যখন আপনি পিছনে ফিরে তাকান? যখন আমি এখন ফিরে তাকাই পেছনের দিকে, আমার তৃপ্তি, আমার অনেক রোগী আমার চিকিৎসা ভালো আছে আলহামদুলিল্লাহ, তারা এসে আমার পাশ হয়ে আশীর্বাদ চায়, কিন্তু আমি লজ্জিত বোধ করি, আমি বলি পায়ে হাত দিবে না, তাদের গায়ে হাত দিয়ে আমি তাদেরকে, কেউ কেউ মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে, দোয়া করে। এইটা যখন করে তখন আমার খুবই প্রশান্তি লাগে, খুবই ভালো লাগে। এবং আমার সেই প্রথম যখন অনকোলজি আমি চয়েস করি যে অনকোলজি পড়ব,
FCPS অবশ্য আমি একবারে চান্স পাইনি, ফার্স্ট পার্ট আমাকে 3 বার দিতে হয়েছে। আচ্ছা, কারণ তখন FCPS খুব কঠিন ছিল, পার্ট 1 খুব কঠিন ছিল। অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, এই ডিসেকশন পর্যন্ত করতে হতো, প্যাথোলজি পর্যন্ত স্লাইড দেখতে হতো, স্লাইড দেখে রিপোর্ট দিতে হতো। এই কারণে 2 বার দিয়ে থার্ড টাইমে আমি ফার্স্ট পার্ট পাস করি। কিন্তু সেকেন্ড পার্টে আমার ক্লিনিক্যাল নলেজ আল্লাহর রহমতে ভালো ছিল, এবং আমার প্রফেসর, আমি ওনাকে শ্রদ্ধা করি, উনি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, প্রফেসর এম.এন. হুদা স্যার। হুদা স্যার অনেক গাইড করছেন আমাকে, অনেক গাইড করছেন, এবং FCPS আমি সেকেন্ড পার্টে একবারে পাস করি। আর এখন যেটা আমার প্রশান্তি সেটা হচ্ছে যে আমি খুব ধনী হই নাই, তবে আমার অভাবও নাই। আল্লাহর রহমতে আমি কখনো ওরকম অভাবে পড়ি নাই যা আমার শোধ করার সম্ভব না। তবে আমার ছেলে মেয়েগুলা, মেয়েটা বড়, ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর মেজর ছেলেটা ও ফার্মেসিতে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে অনার্স মাস্টার্স করে আমেরিকায় একটা ইউনিভার্সিটিতে PhD চান্স পেল, ওখানে PhD করেছে, PhD কমপ্লিট করে এখন FDA, ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ আমেরিকা, এই সংস্থায় চাকরি পেয়েছে। আমি একবারে বিয়ে দিয়ে বৌমা সহ পাঠিয়ে দিয়েছিলাম, ওদের বাচ্চা ভালো আছে। আর ছোট দুটো বাচ্চা, ওরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজে পড়ছে, একজন ইন্টারমিডিয়েটে আর একজন 9-এ পড়ছে। তো আলহামদুলিল্লাহ আমার পিছনের দিকে কোনো কষ্ট নাই, তাদের থাকার জায়গা করতে পারছি অন্তত কোনো মতে, বাড়ি না করতে পারি অন্তত অ্যাপার্টমেন্ট আছে তাদের থাকার জন্য। আমার বড় দুটো ছেলে মেয়েকে আমি চেয়েছিলাম একজন ডাক্তার হোক, কিন্তু তারা রাজি হয়নি। একজন ইঞ্জিনিয়ারিং পড়লো, আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে ওই যে আর্কিটেক্ট করলো মেয়ে, আর ছেলে তো ফার্মেসি পড়লো, ডাক্তারি পড়লো না। আমার থার্ড ছেলেটা মাশাআল্লাহ গোল্ডেন এপে পাস করেছে DMRC থেকে, ওই যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। ওকে একটু ইয়ে করতে পারছি, আমি চাচ্ছি যে সে মেডিকেলে আমার লাইনটা ধরে রাখবে ভবিষ্যতে। দেখা যাক, আল্লাহ ভরসা। আমি সবার কাছে তো আল্লাহ ভরসা স্যার, আপনার লিগ্যাসিটা কাউকে তো ধরে রাখতে হবে স্যার। আমি দোয়া সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করি যে তারাও ভালো থাকে। স্যার, আজকে আমাদের এই এপিসোডটা আসলে খুবই মনকে স্পর্শ করার মতো একটা এপিসোড ছিল, এবং স্যারের যে জীবনের কথা এবং চিকিৎসা দর্শন এবং স্যারের যে দীর্ঘ অভিজ্ঞতা, এগুলো আসলে আমাদের অনেক শিক্ষার্থীকে এবং মেডিকেল স্টুডেন্টদেরকে এবং নন মেডিকেল যারা আছেন তাদের সবাইকে কিন্তু একটা অনুপ্রেরণা দিবে যে কিভাবে সকল প্রতিবন্ধকতাকে আমরা পার করে এগিয়ে যেতে পারবো। দর্শক, আমার স্যারের জন্য এবং আমার জন্য এবং সকলের জন্য আপনারা দোয়া করবেন। এবং আজকে এই পর্যন্তই, সকলকে অত্যন্ত ধন্যবাদ, এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ সিনথিয়া আপনাকে। থ্যাংক ইউ স্যার।